ঘড়ি বলছে ভোর 6টা। 6টায় ঘড়ির কাঁটা যেমন সোজা, তেমন শিরদাঁড়া সোজা করে চিলেকোঠার ঘরে এসে বসলেন সমর রায়চৌধুরী। 70 পেরিয়ে যাওয়া মানুষটা, সাদা ধুতি পাঞ্জাবি, একরাশ কাশফুলের মতো চুল নিয়ে আজও রঙিন। টেবিলের ওপারে বসে অরণ্য। হাতে খড়ি থেকে আজ ক্লাস 9 পর্যন্ত সপ্তাহে 5 দিন সকালে সমর এই বাড়িতে। তমাল পেশায় উকিল, বেশ নাম ডাক। তারও পড়াশোনা মাস্টার মশাইয়ের কাছে। সব বিষয় মাস্টার মশাই একাই সামলে দেয়। রোদ্দুরের সাথে সূর্যের যা সম্পর্ক, মাস্টার মশাইয়ের সাথে তার ছাত্রেরও তাই। হাতের লেখা থেকে ব্যাকরণ কৌমুদি, টেন্স, জিওমেট্রি এক্সট্রা, নিউটনের 3rd ল, এমনকি ফটোসিনথেসিস থেকে পানিপথের যুদ্ধ, মৌসুমী বায়ু, সবটাই সমর অরণ্যকে পড়া। অরণ্য বড় হচ্ছে, আর কেন যেন বিশেষভাবে তার বৃত্ত বাংলাকে ঘিরে। মাস্টার মশাই তার ঝোলা থেকে যত বই বার করে দিয়ে বলতেন, অরণ্য পড়ো পড়ো। বাংলা সাহিত্যে অমৃত ভাণ্ডারের শেষ নেই। সেই ছেলে অমৃত পান করে চলেছে মন প্রাণ দিয়ে। কবে যে নিজের থেকে লিখে চলে কবিতার পাণ্ডুলিপি, এই বয়সে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে ফেলেছে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। সময় যাচ্ছে, আর অরণ্য শ্রাবণের মুখ দেখছে। 9ম শ্রেণীর রেজাল্ট বের হলো। বাংলা বিষয়ের নম্বরটাই একমাত্র জলজল করছে, আর বাকিগুলো। তমাল খুব চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র ছেলের ভবিষ্যৎ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কমপক্ষে ব্যারিস্টার হতেও তো ওই বিষয়ে কোনো প্রয়োজন নেই। সেদিন সকালে সমর পড়াচ্ছে। তার সামনে খোলা শ্রীকৃষ্ণ কীর্তন। তমাল এসে অরণ্যকে বের করে সমরকে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমি ছেলেকে কবি করব না। আপনি তো জানেন যা কম্পিটিশন। সমর কিছু বলতে চেষ্টা করেন, কিন্তু বলতে পারেন না। শুধু বলেন, তমাল, তোমার ছেলের যা গুণ আমি তো দেখছি আগামীর। নামটা বলেন না। উঠে দাঁড়ান আর বলেন, ওর জন্য মাস্টার দেখে নিই। এত সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে এতদিনের সম্পর্ক ছেদ হয়ে যাবে তমাল ভাবেনি। শুধু সমর তার অরণ্যকে ডাকলেন, বুকের কাছে টেনে বিড়বিড় করে কি বললেন, তারপর বেরিয়ে গেলেন। চায়ের কাপের থেকে তখন আলো ধোঁয়া উঠছে না। চিলেকোঠার ছাদ থেকে অরণ্য দেখছে তার সূর্য পশ্চিম আকাশে পা বাড়িয়েছে। সমর হাঁটছে আর দেখছে আকাশের মুখ ভার। কোথা থেকে মেঘের দল আড্ডা মারতে বসেছে আকাশের ওই বারান্দায়। বৃষ্টি আনার মতো এদের বুক গভীর নয়। 2-1টা মেঘ বালিকাকে টিপ্পনি কেটেই দৌড় লাগাবে। সমর দরদর করে ঘামছে। ঘরে ঢুকে পাখা চালিয়ে থপ করে বসে পড়েন, আর দেওয়ালে ঝোলানো বিদ্যাসাগর মশাইয়ের ছবি দেখে টুকরে কেঁদে উঠেছিলেন। মায়ের মৃত্যুর পর এই প্রথম। সূর্যঘড়ির বয়স বেড়েছে, কিন্তু সে তো থামতে জানে না। আর কোনোদিন বড় বাড়ির ছেলেদের সময় পড়াননি। পেনশনের কটা টাকা আর সামনের বঙ্কিমপল্লীর উদ্বাস্তু কলোনির কটা বাচ্চাকে নিয়ে তার সংসার। ওদের মা বাবা কোনোদিনও এসে বলেন না, মাস্টার মশাই, আমার ছেলে অমুক হবে তমুক। মাঝে 2-1বার অরণ্য আর তমালের সাথে যে দেখা হয়নি তা নয়। তারপর অনেক বছর শীত পেরিয়ে গেলেও বসন্ত আসেনি। সেদিনের আকাশে শ্রাবণের মেঘ। খুব বৃষ্টি পড়ছে, পায়ের তলায় জল থই থই। বৃষ্টি পড়লে ঘর থেকে বাইরে সমরের পা। বৃষ্টির দিন বের হলেই সমর দেখে রাস্তার পাশে বাড়ি থেকে কোনো ছেলে মেয়ে কাগজের নৌকো ভাসাচ্ছে কিনা।
এই সময় কে যেন পেছন থেকে ডাকলো, স্যার। সমর ঘুরে তাকালেন, দেখলেন জল বেরিয়ে কজন ছেলে হন্তদন্ত হয়ে আসছে। একজন বলছে, অরণ্যর বাড়িতে যাচ্ছেন। সমর কি উত্তর দেবে ভাবতে ভাবতেই আরেকজন বলল, আজ দুপুরে গলায় দড়ি দিয়ে। বাকি কথাটা সমরের কানে আসেনি। একটা বড় গাড়ি সমরকে জল ছিটিয়ে চলে যায়। সেই চিলেকোঠার ঘর, দেওয়াল জুড়ে আলমারিতে চাঁদের পাহাড়, আমাটির ঢেউ, উপেন্দ্র কিশোর রাজকাহিনী, বুক ভরা কান্না। তমাল হু হু করে কেঁদে উঠল। তমাল বলল, ও আপনাকে একটা চিঠি লিখে গেছে। সমরের মুঠোয় ধরা তার অরণ্যের শেষ চিঠি। ঘরভর্তি মানুষ, পুলিশ, সাদা চাদরে ঢাকা শুয়ে আছে অরণ্য। সমর কি করবে? প্রণাম করবে, তাকে চুপ করে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলবে, মানুষ হও। সমর বিনতি করে বলছে, আমার কি সেটা মনে আসছে না। দেখছে চিলেকোঠার ঘরে ভিজে বাতাসে ক্যালেন্ডারের একটা দিন, 29শে জুলাই, বিদ্যাসাগরের মৃত্যুদিন।